আসসালামু আলাইকুম। ইবু একাডেমির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি ইয়াসিন আরাফাত ইবু। আজকে আমি মূলত এক উদ্দীপকে সব এই সিরিজ নিয়ে হাজির হয়েছি। আমি এসএসসি 26 ব্যাচের বাচ্চাদের কথা চিন্তা করে যে কাজটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু একাধিক টাইপের প্রশ্ন থাকে এবং একটা টাইপ থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা টাইপ থেকে যতগুলো প্রশ্ন এ পর্যন্ত বোর্ড প্রশ্ন এসেছে সবগুলোকে একটা উদ্দীপকের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এতে করে তোমরা যদি শুধুমাত্র এই একটা উদ্দীপক থেকে যতগুলো প্রশ্ন আসা সম্ভব এগুলো সলভ করো তাহলে তোমার এই টাইপটা পুরোটা কাভার হয়ে যাবে। তাহলে তোমার এই টাইপ নিয়ে আর কিন্তু ঝামেলা হচ্ছে না। এভাবে আমি ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় দেওয়ার চেষ্টা করব। আজকে আমি হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় সেটা হচ্ছে কাজ ক্ষমতার শক্তি, সেটার খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু সম্পর্কিত প্রশ্ন। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু রিলেটেড যে সকল সৃজনশীল প্রশ্ন এ পর্যন্ত বোর্ডে এসেছে আমি সবগুলোকে একত্রিত করে একটা উদ্দীপকের আওতায় নিয়ে আসার চেষ্টা করেছি। এখন আমরা এগুলোর সমাধান করব। এগুলোর সমাধান করার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা টাইপ সমাধান করার আগে ছোট্ট করে যেই টাইপটা সমাধান করবো ওই টাইপ সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। যেহেতু আমরা এখন নিক্ষিপ্ত বস্তু নিয়ে আলোচনা করবো তাহলে নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে যে সূত্রগুলো আমাদের লাগবে সেগুলো একটু প্রথমে আলোচনা করি। আমরা সূত্রগুলো মোটামুটি সবাই জানি, যেহেতু আমরা গতি অধ্যায়ে ওইগুলো ব্যবহার করি এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি। সূত্রগুলো একটা সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আলাদা আকাশ থেকে কোনো সূত্র আসে নাই। এখানে আমাদের পরন্ত বস্তুর জন্য যে সূত্রগুলো আমরা ব্যবহার করি অঙ্ক করার সময় সেগুলাই সূত্র, শুধুমাত্র এখানে সূত্র মাইনাস হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, যেহেতু আমাদের লিখিত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ যেটা বিপরীত দিয়ে কাজ করতেছে, ফলে লিখিত বস্তু উপর দিকে আছে, জি তো নিচের দিকে কাজ করতেছে, যার কারণে এটা যেটা ঋণাত্মক হয় আর কি। এরপর আমাদের আরেকটা সূত্র আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা একটা আছে। আরেকটা সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মোটামুটি এই তিনটা সূত্র হইলে আমাদের মোটামুটি বেশিরভাগ প্রশ্ন সমাধান হয়ে যাবে। এর বাইরে আমরা কিছু ছোট ছোট সূত্র শিখবো, সেটা হচ্ছে টি সমান সমান 2u/g। এটা কিসের সূত্র সেটা একটু বলি। এটা হচ্ছে যখন বলবে যে একটা বস্তু উপর উঠলো আবার নিচে নামলো, মানে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠলো, সর্বোচ্চ উঠলো, এরপর আবার ভূমিতে ফিরে আসলো, এবং এই পুরো যে উপর উঠলো নিচে নামলো যে টোটাল যে সময়টা এটাকে বলা হয় হচ্ছে বিচরণকাল বা উড্ডয়নকাল বলতে পারে। সেক্ষেত্রে আমরা সরাসরি বিচরণকালের জন্য এই সূত্রটা ব্যবহার করব। কেমন? এর বাইরে আমরা আরেকটা সূত্র শিখবো, সেটা হচ্ছে টি সমান সমান ইউ/জি। এটা কখন ব্যবহার করব? এটা হচ্ছে যদি আমাদেরকে বলে যে বস্তুটা ভূমি থেকে নিক্ষেপ করার পরে সর্বোচ্চ উচ্চতায় উঠলো এবং ওই সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় কতটুকু লেগেছে সেটা বের করতে বললে এই সূত্রটা ব্যবহার করবো। অথবা যদি প্রশ্নটি এরকম বলতে পারে যে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসে তাহলে কত সময় লাগবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। আমরা আরেকটা সূত্র শিখবো, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এটা কখন ব্যবহার করব? এই সূত্রটা হচ্ছে যখন বলবে যে আমাদেরকে একটা নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে বা সর্বোচ্চ উচ্চতায় কত উচ্চতায় উঠবে, সেক্ষেত্রে আমরা সরাসরি এই সূত্রটা ব্যবহার করব। বুঝতে পারছি? তাহলে টোটাল 6টা সূত্র আমরা এখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব। আমি এখানে টোটাল একটা উদ্দীপক থেকে টোটাল 6টা প্রশ্ন লিখে রেখেছি। এখন আমরা সবগুলো প্রশ্ন সমাধান করব। আমাদের উদ্দীপকটা হচ্ছে একজন বালক 5 কেজি ভরের একটি বস্তুকে 30 অ্যাবসেন্ট/1 বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠে বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হয়। মানে একজন বালক 5 কেজি ভরের একটা বস্তুকে 30 অ্যাবসেন্ট/1 বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করলো এবং একটা সময় মানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে বস্তুটা আবার পুনরায় ভূমিতে ফিরে আসছে। এখন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করব। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। একটু আগে আমি কয়েকটি সূত্র 6টা সূত্র আলোচনা করছিলাম, সেখানে 6 নম্বর সূত্রটি কি ছিল? বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় ওঠার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করছি সেটা এখন ব্যবহার করব। প্রথমত আমরা জানি সর্বোচ্চ উচ্চতা
সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। আমরা মাত্র সূত্রটা দেখাইলাম, সূত্রটা লিখলাম। এবার হচ্ছে আমাদের এখানে কি কি দেওয়া আছে এটা দেখতে হবে। আমাদেরকে বলা হলো যে 30 m/s বেগে খাড়ার উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে তার এই বস্তুটার জন্য আদি বেগ 30 m/s। তাহলে এখানে ইউ সমান সমান 30 m/s, কেমন? আর জি এর মান আমরা জানি মুখস্থ 9.8 m/2। মানগুলো বসাবো। ইউর মান হচ্ছে 30 হোল স্কয়ার ইনটু 9.8। উপরে আমরা যদি স্কয়ার করি তাহলে আমাদের আসবে হচ্ছে 900, নিচে হচ্ছে 19.6 মেবি। আমি যদি একটু হিসাব করার চেষ্টা করি, 900 ভাগ 19.6 45.12 মিটার। তাহলে বস্তুটি সর্বোচ্চ এত মিটার উচ্চতায় উঠবে, কেমন? এটা আমাদের 1 নম্বর প্রশ্ন সমাধান শেষ। বুঝতে পারছি? তাহলে এখন আমরা লিখবো অতএব বস্তুটি সর্বোচ্চ 45.92 মিটার উচ্চতায় উঠবে। এতটুকু লিখতে পারলেই আমাদের অঙ্কটা শেষ এবং টিচার ফুল মার্কস দিতে বাধ্য, কেমন? বুঝতে পারছো কিনা? তাহলে আমরা কি করলাম, আমাদের প্রশ্নটা ছিল যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে আমরা সূত্রটা শুধুমাত্র মনে রাখতে হবে, এরপরে বাকি কাজটা একদম সহজ। একটু খেয়াল করো, আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বস্তুটির বিচরণ কাল নির্ণয় করো। একটু দেখো, যেহেতু আমাদেরকে বলছে যে বিচরণকালীন নেবে, একটু আগে আমি যখন সূত্র লিখছিলাম তখন সেখানে লিখে দিচ্ছিলাম না বিচরণকাল বা উড্ডয়নকালের সূত্রটা কি ছিল, টি সমান সমান 2u/g। অর্থাৎ বস্তুটা ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠলো, এরপর সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূমিতে ফিরে আসছে, এই পুরোটা যে সময় এটাকে বলা হয় বিচরণকাল। তাহলে বিচরণকালের সূত্রটা কি, টি ইকুয়াল টু 2u/g। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাবো। ইউর মান হচ্ছে আমাদের 30, জের মান 9.8। যদি আমি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে পাবো 60 ডিভাইড বাই 9.8 অর্থাৎ 6.12245 সেকেন্ড। সময়ের একক কিন্তু সেকেন্ড হবে, আর পিছন কালার একক হবে সেকেন্ড। বুঝতে পারছি? অতএব বস্তুটির বিচরণকাল বিচরণকাল 6.12245 সেকেন্ড। বুঝতে পারছি? খেয়াল করো, আমাদের 3 নম্বর প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে। তা আমরা একটু আগে যখন সূত্র আলোচনা করছিলাম সেখানে বলছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে অথবা সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে নামতে যে সময় লাগে সেটার সূত্রটা কি ছিল, টি সমান সমান u/g। এই সময়টা হচ্ছে মূলত সর্বোচ্চ উচ্চতায় উঠতে অথবা সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরতে যে সময়টা লাগে আমাদের সেই সূত্র, কেমন? তাহলে আমাদের আদি বেগ হচ্ছে 30, জি এর মান 9.8। এটা আমরা হিসাব করলে পাবো
30/9.8 অর্থাৎ 3.06 সেকেন্ড। তাই এই সময়টা হচ্ছে আমাদের বস্তুটার সর্বোচ্চ দূরত্বের সময়। একইভাবে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চ থেকে ভূমিতে ফিরতে সময়, দুটো একই জিনিস। কেমন? প্রশ্ন যেভাবে বলবো আমরা সেভাবে লিখবো। তাহলে অতএব সর্বোচ্চ উচ্চতায় উঠতে 3.06 সেকেন্ড সময় লাগবে। বুঝতে পারছি? এবার আমাদের 4 নম্বর প্রশ্নটা একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা প্রশ্ন। ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে? এই টাইপটা অনেক বেশি বার আসছে বোর্ডে, অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু ভালোভাবে দেখো। বললো যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে। ধরো এখান থেকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করলাম, কেমন? এখান থেকে এতটুকু উঠতে মানে সর্বোচ্চ তো পর্যন্ত উঠবে। কতটুকু পরে আমরা তো জানি, যদিও আদিবেগে কত আদিবেগে নিক্ষেপ করলাম? 30 আদিবেগে। কেমন? এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গা থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে। তার আমরা ধরে নিলাম এই জায়গাতে, অর্থাৎ x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। এখন আমাদের এই x এর মানটা বের করলেই কাজ শেষ। বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমে মনে করে লিখব, মনে করি ভূমি থেকে x মিটার উচ্চতায়, ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। তাহলে একটা আমরা কিভাবে লিখলাম? এই যে আমাদের প্রশ্নে বলা ছিল কিন্তু ভূমি থেকে কত মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে। আমরা সেখান থেকে লিখলাম ভূমি থেকে x মিটার উচ্চতায়। তো আমরা ধরে নিচ্ছি x মিটার উচ্চতার জন্য x মিটার উল্লেখ করছি, কেমন? আর কিছু করে নেই। এখন আমাদের কাজ হচ্ছে এই x মিটার উচ্চতায় বিভব শক্তি বের করা, গতিশক্তি বের করা। তাহলে আমরা প্রথমে বিভব শক্তি বের করব। বিভব শক্তি, আচ্ছা, বিভব শক্তিকে আমরা v দ্বারা প্রকাশ করতে পারি। বিভব শক্তির সূত্রটা হচ্ছে v = mgh। আচ্ছা, এখন আমরা h ব্যবহার না করে আমরা ব্যবহার করব x। কেন x ব্যবহার করব? কারণ আমরা ধরে নিয়েছি যে x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে। তাহলে আমরা এখন h ধরে নিয়ে যেহেতু লিখবো কত? x লিখবো। x লিখলাম। বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে আমরা গতিশক্তি বের করব। গতিশক্তির সূত্রটা হচ্ছে t = 1/2 mv²। এটা আমরা মোটামুটি সবাই জানার কথা। এখন আমাদের x মিটার উচ্চতায় কি বেগটা আমরা জানি না কিন্তু, তাহলে এটা বের করতে হবে। এখন বেগ কিভাবে বের করব? আমাদের দেওয়া আছে শুধুমাত্র উচ্চতা, সময় কি দেওয়া আছে? সময় দেওয়া নাই। সময় যেহেতু দেওয়া নাই, যেহেতু উচ্চতা দেওয়া আছে, বেগ বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কোনটা ব্যবহার করব? v² = u² + 2gh। যদি আমাদের কোনো কারণে সময় দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতাম না, কারণ এই সূত্রে t নাই। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই h-টা কি h হবে? না, h হবে না, কারণ আমাদের বস্তুটা কতটুকু উঠছে? x মিটার উচ্চতা, তাহলে এখানে হবে x। বুঝতে পারছি? আচ্ছা, এখানে চাইলে আমরা u এর মান বসাতে পারি, g এর মান বসাতে পারি। আমার এখানে বসানোর যে কথা না বসানো একই কথা, কারণ আমাদের পরবর্তী যখন আমরা দেখব সমীকরণের প্রশ্ন মতো লিখলে মানগুলো অনেকগুলো কাটাকাটি চলে যায়। ফলে আমরা এখানে না বসানোটাই বেশি ভালো। আমার কাছে মনে হয় না বসালে বেশি সুন্দর দেখায়, কেমন? ফলে আমরা এখানে বসাবো না। আমরা এখন v² জায়গায় v² মানটা বসাবো 1/2 m। v² মান হচ্ছে u² + 2gx। কেমন? তাহলে আমরা গতিশক্তি এবং বিভব শক্তিটা বের করলাম। এবার আমরা লিখব প্রশ্ন মতে।
এখন প্রশ্ন মতে কি লিখবো, খুবই গুরুত্বপূর্ণ লাইনটা। আমাদের বললো যে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে, তাহলে বিভব শক্তি গতিশক্তির 1/7 কিন্তু, খেয়াল করো। তাহলে শর্তটা কি হবে, প্রশ্ন মতে ভি সমান সমান 1/7 টি। একটু খেয়াল করো, কোনো কারণে যদি তুমি এখানে টি দিয়ে দাও আগে তাহলে কিন্তু হইবে না। খেয়াল করো, বললো যে বিভব শক্তি গতিশক্তি 1/7 হবে, এটা কিভাবে মনে রাখবা? তুমি চিন্তা করো, এই যে 1/7 কথাটা কার সাথে আছে, গতিশক্তির সাথে না? তার মানে যার সাথে ওই সংখ্যার কথাটা থাকবে তার সাথে সেই সংখ্যাটা বসাই দিবা, তাহলে আর কোনো ঝামেলা নেই। বুঝতে পারছো? যদি এখানে বিভব বলতো যে গতিশক্তি বিভব শক্তি 1/7, তাহলে কিন্তু আমরা বিভব শক্তির সাথে 1/7টা রাখতাম। বুঝতে পারছো? আচ্ছা, এবার মানগুলা বসাও। তাহলে ভি এর মান হচ্ছে আমাদের mgx, আচ্ছা লিখলাম 1/7 লিখলাম। টি এর মান হচ্ছে হাফ ইউ স্কোয়ার প্লাস 2gx। একটু খেয়াল করো, mgx সমান সমান দেখো 1 গুণ করলে 1, 7 2 গুণে 14 পাইতেছি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো তো, আমাদের উভয় পাশে কিন্তু m আছে, তাহলে আমাদের দুই পাশে থেকে mটা আমরা ভ্যানিশ করে ফেলতে পারি না? তাহলে আমাদের থাকতেছে শুধুমাত্র কি gx থাকতেছে, আর এই পাশে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gx থাকতেছে। আচ্ছা, এবার একটু দেখো তো, এই 14টা এখানে নিচের সংখ্যা না, হর হিসেবে আসছে না? তাহলে আমাদের এই উপরের সংখ্যার সাথে এটা কি হয়ে যাবে, গুণাগুণি, কোনাগুনি যে আমরা গুণ করি না, ওই গুণ হয়ে যাবে, অর্থাৎ 14gx সমান সমান কি পাইতেছি আমরা, ইউ স্কোয়ার প্লাস 2gx। একটু দেখো, আচ্ছা তাহলে এখন আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, gx দেখো এই পাশে যে 14টা কিন্তু এই পাশে 2টা, তাহলে সবগুলো এক পাশে নিয়ে আসবো। 14gx মাইনাস এটা এই পাশ থেকে কিন্তু 2gx কিন্তু এই পাশে প্লাস আকারে ছিল, একটু ভুল হয়েছে, সরি সরি সরি, আমি খেয়াল করি না। আমাদের এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তু ছিল, আমাদের নিক্ষিপ্ত বস্তু কিন্তু সূত্রটা কি ছিল, মাইনাস ছিল না এখানে? তাহলে এখানে কি হবে, সূত্রটা মাইনাস হবে। একটু কারেকশন করে নেন, সরি আমি খেয়াল করি নাই, এখানে মাইনাস হবে। তাহলে এখানে আমাদের মাইনাস হবে, এই মাইনাসের কারণে এখানেও কিন্তু কি হবে, মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তাহলে যেহেতু এখানে মাইনাস, এর পাশে আসলে সমান চিহ্নের পাশে চলে আসলে এটা হয়ে যাবে কি, প্লাস হয়ে যাবে। 2gx সমান সমান এই পাশে কত আমাদের, ইউ স্কোয়ার, বা দেখো 14টার সাথে আমরা 2টা যোগ করলে কত পাবো, 16 না? তাহলে 16gx সমান সমান ইউ স্কোয়ার, বা x সমান সমান ইউ স্কোয়ার ডিভাইড বাই 16g। এবার খেয়াল করো, মানগুলো বসাও। ইউ স্কোয়ার মান ছিল আমাদের 30, কেমন? তাহলে 30 হোল স্কোয়ার 16 ইন্টু 9.8। এবার আমরা এই এক্স এর মানটা একটু হিসাব করব। এক্স এর মানটা আমরা হিসাব করলে পাবো হচ্ছে 30 স্কোয়ার ডিভাইড বাই 16 ইন্টু 9.8, অর্থাৎ আমরা পাইলাম 5.74 মিটার। তাহলে এখন আমরা বলতে পারি যে ভূমি থেকে 5.74 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। এই লেখাটা তোমরা একটু কষ্ট করে লিখে দেবা। কি বললাম, যে এখানে লিখবা যে অতএব ভূমি থেকে 5.74 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। এই কথাটা একটু এখানে অ্যাড করে দিলে আমাদের অঙ্কের কাজ পুরোপুরি শেষ। বুঝতে পারছো? এবার আমাদের পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করো। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা হচ্ছে নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের 20 সেকেন্ড পর এবং পড়ন্ত অবস্থায় 30 সেকেন্ড পর মোট শক্তির নির্ণয় করো। আচ্ছা, কি বললো, 3টা কন্ডিশন বলে, একটা হচ্ছে নিক্ষেপের মুহূর্তে, একটা হচ্ছে নিক্ষেপের 20 সেকেন্ড পর, একটা হচ্ছে পড়ন্ত অবস্থায় 30 সেকেন্ড পর। তাহলে আমরা 3টা পয়েন্ট আলাদা আলাদাভাবে বের করব। নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের মুহূর্তে আমাদের বললো যে মোট শক্তি, অর্থাৎ মোট শক্তি মানে কি, বিভব শক্তি এবং গতিশক্তি দুটাই বের করতে হবে কিন্তু। তাহলে আমরা নিক্ষেপের মুহূর্তে চিন্তা করো তো, নিক্ষেপের মুহূর্তে মানে কি, বস্তুটা এখান থেকে আমরা নিক্ষেপ করতেছি না, অর্থাৎ এই নিক্ষেপের মুহূর্তে আমাদের আদি বেগ কত ছিল, 30 ছিল।
তাহলে আমরা গতিশক্তি তো তার জন্য পাবো, কিন্তু নিক্ষেপের মুহূর্তে আমরা কোনো বিভব শক্তি পাবো? কারণ এখন কি সে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা উঠছে, উঠে নাই, কিন্তু উচ্চতায় না উঠলে তো আমরা বিভব শক্তি পাবো না, কারণ বিভব শক্তির সূত্র কি mgh না? তাহলে h এর মান যদি 0 হয় আমাদের হচ্ছে আমরা কি বিভব শক্তি পাবো? পাবো না। তাহলে আমাদের নিক্ষেপের মুহূর্তে কিন্তু কোনো বিভব শক্তি নাই। আচ্ছা, আমরা তাহলে আগে গতিশক্তিটা একটু বের করি। গতিশক্তির সূত্র কি ছিল আমাদের? T = হাফ mv স্কয়ার। কেমন? তো আমরা চাইলে এটাকে u দিতে পারি বা v দিতে পারি, কোনো অসুবিধা নেই। তবে আমরা এটা আদিবে এই জন্য আমরা u দিলাম, b দিলেও কিন্তু খুব একটা সমস্যা নেই। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে আমার মানটা আমাদের কত ছিল? 5 কেজি ছিল। কেমন? তাহলে আমার মানটা বসাই, 5 ইন্টু ইউর মান হচ্ছে 30 স্কয়ার। তাহলে আমরা একটু হিসাব করলে এটা পাবো 5/2 ইন্টু 900, অর্থাৎ 2250 জুল। শক্তির একক কিন্তু জুল এককটা অবশ্যই দিবা। আচ্ছা, গতিশক্তি বের হয়ে গেলে বিভব শক্তি একটু দেখাইবো আমরা, যেহেতু আমরা জানি এখানে বিভব শক্তি 0 হবে, তাও একটু দেখাই দিব আর কি, টিচারকে সান্ত্বনা দেওয়ার জন্য। mgh, m এর মান 5, g এর মান 9.8, h এর মান কিন্তু 0, নিক্ষেপের মুহূর্তে মানে h এর কোনো মান নাই, তাহলে 0, অর্থাৎ 0 জুল। এখন আমাদেরকে বলছে যে মোট শক্তি বের করতে, আমরা মোট শক্তিটা একটু দেখাই দিব তাদেরকে। মোট শক্তি কিভাবে দেখাবো? মোট শক্তি আমরা ধরে নিলাম এটা E1, তাহলে মোট শক্তি মানে দুইটা শক্তির যোগফল, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির যোগফল। তাহলে আমরা v প্লাস টি লিখলাম, এরপরে 0 জুল প্লাস 2250, অর্থাৎ 2250 জুল। তাহলে আমাদের টোটাল নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি কত পাইলাম? 2250 জুল। এভাবে আমাদের আরো দুইটা অংশে দুইটা কন্ডিশনে বের করতে হবে, একটা হচ্ছে নিক্ষেপের 20 সেকেন্ড পরে, আর একটা হচ্ছে পড়ন্ত অবস্থায় 30 সেকেন্ড পরে। তাহলে আমরা এখন এবার বের করব হচ্ছে নিক্ষেপের 20 সেকেন্ড পর। নিক্ষেপের 20 সেকেন্ড পর। এখন আমরা নিক্ষেপের 20 সেকেন্ড পর চিন্তা করো তো, ধরো বস্তুটা আমরা এখান থেকে নিক্ষেপ করলাম, এখন 20 সেকেন্ডে কতটুকু ধরে নিলাম, এতটুকু গেছে 20 সেকেন্ডে, কতটুকু গেছে আমরা কিন্তু জানি না, একটু গেছে ধরে নিলাম 20 সেকেন্ডে। এই অবস্থায় আমাদের কি বের করতে হবে? মোট শক্তি বের করতে হবে, মানে এখানে বিভব শক্তিও লাগবে, গতিশক্তিও লাগবে। এখন চিন্তা করো তো, যদি আমরা গতিশক্তি বের করতে যাই, সূত্রে বেগ আছে, কিন্তু এই অবস্থায় এই জায়গায় কি আমরা বেগটা জানি না। আবার তুমি চিন্তা করো বিভব শক্তি বের করতে চাইতেছো, তাহলে এই অবস্থায় কি আমরা উচ্চতাটাকে জানি না, কিন্তু তার আমাদের এই 20 সেকেন্ড পরে বেগটাও বের করতে হবে, উচ্চতাটাও বের করতে হবে, কিন্তু বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু দেখো, তার আমরা প্রথমে বেগটা বের করে নিই। 20 সেকেন্ড পরে 20 সেকেন্ড পর বেগ সূত্রটা কি লিখবো? চিন্তা করো, আমাদের টি এর মান দেওয়া আছে না, আদি বেগ তো আমরা জানি, জি এর মান জানি, তাহলে আমরা বেগের সূত্র কোনটা লিখবো? v = u - gt। মানগুলো বসাও, u এর মান হচ্ছে 30 মাইনাস 9.8 ইন্টু টি এর মান 20 সেকেন্ড। একটু আমরা হিসাব করলে পাবো 30 মাইনাস 9.8 ইন্টু 20, অর্থাৎ মাইনাস 166, এত এমএস ইনভার্স 1। কেমন? এটা হচ্ছে আমাদের 20 সেকেন্ড পর বেগ। তাহলে যেহেতু আমরা বেগ পেয়ে গেছি, বেগ পেয়ে গেলে আমরা কোন শক্তি বের করতে পারবো বলতো? গতিশক্তি। তাহলে গতিশক্তি সূত্রটা কি ছিল আমাদের? T = হাফ mv স্কয়ার। তাহলে হাফ m এর মান হচ্ছে 5 কেজি, v এর মান হচ্ছে -166 হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপর এটা যদি আমরা একটু হিসাব করি, তাহলে পাবো হচ্ছে স্কয়ার ইন্টু 5/2, অর্থাৎ 68,890 জুল, 68,990 জুল কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার একটু দেখো তো, আমরা গতিশক্তি কিন্তু পেয়ে গেলাম 68,900, কত জন বের হয়েছিল? 68,990
সরি কত জন ভুলে তো গেলাম, 68,890 জুল বের হয়েছিল সম্ভবত। এখন আমরা বের করব বিভব শক্তি। বিভব শক্তি বের করতে হলে আমাদের এইচ এর মান জানতে হবে, তার মানে 20 সেকেন্ড পর বস্তুটা কতটুকু উচ্চতায় আছে এটা আমরা বের করব আগে। 20 সেকেন্ড পর উচ্চতা, উচ্চতা ক্ষেত্রে সূত্র কোনটা দেবো, h সমান ut প্লাস হাফ ইট স্কয়ার হবে, এর আমাদের টির মান দেওয়া আছে, তাহলে ut মাইনাস হাফ, যেহেতু এটা নিক্ষিপ্ত অবস্থা অবশ্যই এখানে কিন্তু মাইনাস হবে সূত্রে, 30 ইন্টু 20 মাইনাস হাফ, জি এর মান 9.8 ইন্টু টি এর মান 20 স্কয়ার। একটু দেখো তাহলে 6 দুগুণে 3 দুগুণে 6, 600 মাইনাস, এটা আমরা যদি একটু হিসাব করি 9.8 ইন্টু 400 ভাগ 2 অর্থাৎ 1960, তাহলে আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে মাইনাস 1360। এটা হচ্ছে আমাদের 20 সেকেন্ড পর উচ্চতা। আচ্ছা, উচ্চতা 20 সেকেন্ড পরে পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে হচ্ছে বিভব শক্তি বের করতে হবে। তাহলে বিভব শক্তি সূত্র হচ্ছে v = mg h। তাহলে mg h এর মান কত পাইলাম, m এর মান হচ্ছে 5, g এর মান 9.8, h এর মান হচ্ছে মাইনাস 1360। এটা এই মানটা যদি আমরা একটু হিসাব করি তাহলে 1360 ইন্টু 9.8 ইন্টু 5 অর্থাৎ মাইনাস 6640 জুল। এটা বলা হচ্ছে আমরা বিভব শক্তি। এখন আমাদের মোট শক্তিটা বের করব, তাহলে লিখব মোট শক্তি, ঠিক আমরা ধরে নিব E2 সমান সমান কি v প্লাস টি। এখন আমরা v প্লাস টি এর মানটা বসাবো। v এর মান ছিল হচ্ছে আমাদের মাইনাস 6640 প্লাস টি এর মান কত পাইলাম আমরা, এর আগের অংশে কিন্তু পাইছিলাম 68890। এখন এটা যদি আমরা একটু হিসাব করি, মাইনাস 66640 প্লাস 68890, অর্থাৎ আমরা পাইলাম 2250 জুল। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু যখন নিক্ষেপের মুহূর্তে শক্তি বের করছিলাম সেখানেও কিন্তু মোট শক্তি 2250 পাইছিলাম। এখন আমাদের আরেকটা অবস্থা, সেটা হচ্ছে 30 সেকেন্ড পর, মানে পড়ন্ত অবস্থায় 30 সেকেন্ড পরে এই বস্তুটার জন্য হচ্ছে মোট শক্তিটা বের করতে হবে। তারপর আমরা দেখতে পাবো যে 3 অবস্থায় কিন্তু মোট শক্তি সমান আসবে। তাহলে আমাদের এবারের অংশটা হচ্ছে কি পড়ন্ত অবস্থায় পড়ন্ত অবস্থায় 30 সেকেন্ড পর। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, পড়ন্ত অবস্থায় যখন 30 সেকেন্ড পরে, সেই অবস্থায় কি আমরা 30 সেকেন্ড পর আমাদের বেগ জানি, উচ্চতা জানি, কিছু কিন্তু জানি না। তাহলে বেগও যদি না জানি আমরা গতিশক্তি বের করতে পারবো না, উচ্চতা না জানলে কিন্তু আবার হচ্ছে বিভব শক্তি বের করতে পারবো না। তাহলে আমাদেরকে আগে বেগ এবং হচ্ছে উচ্চতাটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে বেগটা বের করব, v = u মাইনাস gt, ইউর মান 30 মাইনাস জি এর মান 9.8 ইন্টু 3 টি এর মান 30 পাইলাম। তাহলে এটা আমরা একটু যদি হিসাব করি, 30 মাইনাস 9.8 ইন্টু 30 অর্থাৎ মাইনাস 266 কেমন এত এমএস ইনভার্স 1। যেহেতু আমরা বেগ পাই গেলাম, এখন আমরা গতিশক্তিটা বের করতে পারবো সহজেই। গতিশক্তি, তাহলে গতিশক্তির সূত্র কি, টি সমান সমান হাফ mv স্কয়ার, এর মানগুলো একটু বসাও, হাফ m এর মান 5 কেজি, v এর মান মাইনাস 266 স্কয়ার। একটু হিসাব করলে আমরা পাবো স্কয়ার ইন্টু 2 ভাগ 2 অর্থাৎ 17 42 40 জুল। কেমন, এটা হচ্ছে আমরা গতিশক্তি পাইলাম। এখন আমাদের হচ্ছে বিভব শক্তি বের করতে হবে। তার বিভব শক্তি বের করার সময় কিন্তু আমাদের এইচ এর মান নাই,
আমরা 30 সেকেন্ড পরে পরন্ত অবস্থা 30 সেকেন্ড পরে আমরা হচ্ছে h এর মানটা বের করব। তাহলে আবার h এর মানটা বের করব কিভাবে, ut মাইনাস হাফ gt স্কয়ার, u এর মান 30, t এর মানও 30 মাইনাস হাফ, g এর মান 9.8 ইনটু t এর মান 30 স্কয়ার। একটু দেখো যদি আমরা একটু হিসাব করি, 30 ইনটু 30 মাইনাস হাফ ইনটু 9.8 ইনটু 30 স্কয়ার অর্থাৎ মাইনাস 3510 মিটার। তাহলে আমরা হচ্ছে h এর মানটা কিন্তু পেয়ে গেলাম। h এর মান পেয়ে গেলে আমরা বিভব শক্তি সহজে বের করতে পারবো। তাহলে বিভব শক্তির সূত্র কি, v সমান সমান mg h। একটু দেখো তো, m এর মান হচ্ছে 5, g এর মান 9.8, h এর মান আমরা পাইলাম কত, মাইনাস 3510। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 9.8 ইনটু 2 অর্থাৎ মাইনাস 17 19 90 জুল। আমরা হচ্ছে বিভব শক্তি পেয়ে গেলাম, গতি শক্তি পেলে। এখন আমাদের কাজ হচ্ছে দুটাকে যোগ করে দেওয়া। তাহলে সুতরাং মোট শক্তিটাকে আমরা ধরলাম কত, E3। দুটা শক্তি যোগ করবো। আমাদের আগেরটা ছিল হচ্ছে 17 42 40, যোগ করতেছি কিন্তু, তাহলে আমাদের যোগ ছেড়ে দেবো। এরপর আমাদের দেখেন ভি এর মানটা কিন্তু আমাদের হচ্ছে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটা হয়ে যেতেছে বিয়োগ, অর্থাৎ একটু দেখো এটা যদি একটু ক্যালকুলেশন করি, এটা প্লাস 17 42 40, তাহলে আমরা পাইতেছি 2250 জুল। একটু মনে করার চেষ্টা করো তো, আমরা এর আগে দুইটা অংশ বের করছিলাম না, সেখানেও কিন্তু আমাদের হচ্ছে এই শক্তি হচ্ছে 2250 পাইছিলাম। তাহলে আমরা সর্বশেষ যেটা লিখবো, সুতরাং আমরা সর্বশেষ লিখবো যে সুতরাং E1 সমান সমান E2 সমান সমান E3। এরপর তোমরা লিখে দিবা যে অতএব নিক্ষেপের মুহূর্তে, নিক্ষেপের 20 সেকেন্ড পর এবং পরন্ত অবস্থায় 30 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ একই থাকবে, মানে অপরিবর্তিত থাকবে। বুঝতে পারছো কিনা? একটু ভালোভাবে দেখো। আমাদের সর্বশেষ প্রশ্নটা হচ্ছে বস্তুটিকে উদ্দীপকের অর্ধেক আদিবেগে নিক্ষেপ করলে শক্তির নিত্যতা মেনে চলবে কিনা। খেয়াল করো, আমাদের বেগ হচ্ছে 30 দেওয়া ছিল, এখন বলছে এটাকে অর্ধেক করার জন্য, অর্থাৎ 30/2 অর্থাৎ 15 m/s বেগে নিক্ষেপ করতে বলছে। এরপর হচ্ছে শক্তির নিত্যতা মেনে চলবে কিনা। আচ্ছা, শক্তির নিত্যতা ব্যাপারটা কি? ধর আমরা বস্তুটাকে এখান থেকে নিক্ষেপ করার পরে এটা সর্বোচ্চ এখান পর্যন্ত উঠবে না, উঠলো। এই অবস্থানে আমরা মোট শক্তি বের করতে পারবো, এই অবস্থানে মোট শক্তি বের করতে পারবো, এবং আরো একটা অবস্থানে মোট শক্তি বের করতে পারবো, সেটা হচ্ছে মধ্য অবস্থায়, মানে মধ্য উচ্চতায় আর কি। এই তিনটা অবস্থানের মোট শক্তি যদি সমান হয় তার মানে সেটা শক্তি নিত্যতা মেনে চলছে। যদি মোট শক্তি সমান না হয় তাহলে শক্তি নিত্যতা মেনে চলে নাই। আমার কথা বুঝতে পারছো কিনা? আমরা এখন তিনটা পয়েন্টে মোট শক্তি বের করবো। প্রথমে আমরা নিক্ষেপের মুহূর্তে যদি বের করি, নিক্ষেপের মুহূর্তে আমরা কি বের করবো, মোট শক্তি বের করবো। তাহলে বিভব শক্তি, গতি শক্তি বের করবো। শক্তি v সমান সমান mgh। m এর মান আমাদের 5 ছিল, g এর মান 9.8 ছিল। h এর মান খেয়াল করো তো, নিক্ষেপের মুহূর্তে কি কোনো উচ্চতা থাকে না কিন্তু, এটা 0 হবে, অর্থাৎ 0 জুল পাবো। এবার গতিশক্তিটা খেয়াল করো, গতিশক্তির সূত্র হচ্ছে আমাদের t = 12 mv²। আমরা চাইলে এটাকে u² লিখতে পারি, যদি আদিবেগ দেওয়া, অতএব আমরা u² লিখলে অসুবিধা নাই, কিন্তু u এর মান হচ্ছে 15। হিসাব করি, 15² ইনটু 5/2, 562.5 জুল। শুধু আমাদের মোট শক্তি কত বের হচ্ছে? মোট শক্তি E1 সমান সমান v যোগ t, অর্থাৎ 0 যোগ 562.5 অর্থাৎ 562.5 জুল।
এটা হচ্ছে আমাদের নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি। এখন আমাদের আরো দুইটা পয়েন্ট আছে কিন্তু, মধ্য উচ্চতা এবং সর্বোচ্চ উচ্চতা, দুটো অবস্থার জন্য মোট শক্তিটা বের করতে হবে। দেখো এবার আমরা সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি বের করব। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে এখন আমাদের বলো সর্বোচ্চ উচ্চতা কি আমরা জানি? জানি না, কিন্তু বের করতে পারবো না। একটা জিনিস মনে করার চেষ্টা করবো, আমরা একদম 1 নম্বর প্রশ্নে কি লিখছিলাম, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেখানে আমরা একটা সূত্র ব্যবহার করছিলাম যে মনে আছে, ওই সূত্র দিয়ে আমরা সর্বোচ্চ উচ্চতাটা বের করব। আমাদের সর্বোচ্চ সূত্রটা ছিল যে h = u²/2g। এর মান হচ্ছে আমাদের 15 স্কয়ার আছে ইনটু 9.8। একটু যদি এটা হিসাব করার চেষ্টা করি, 15 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 9.8, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 11.4796 মিটার। এটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ উচ্চতা। এখন এই উচ্চতা আমরা বিভব শক্তি বের করব। তাহলে বিভব শক্তি V = mg h। আচ্ছা আমরা এটাকে বড় হাতে h দিতে পারি। m এর মান 5 ইনটু 9.8 ইনটু h এর মান হচ্ছে 11.4796। একটু যদি আমরা ক্যালকুলেশন করি, 5 ইনটু 9.8 ইনটু 11.4796, তাহলে আমরা পাবো হচ্ছে 562.5 এত জুল। আর গতিশক্তি আমরা জানি সর্বোচ্চ গতিশক্তি কত হবে, 0 হবে। তাহলে গতিশক্তি হাফ mv² মানে কত হবে, m এর মান 5, v এর মান যেটা শেষ বেগ সেখানে 0 দ্বারা আলটিমেটলি আমাদের রেজাল্ট আসছে 0। মোট শক্তি E2 = 0 যোগ আমাদের হচ্ছে 562.5, অর্থাৎ 562 জুলটাই হচ্ছে আমাদের শক্তি। তাহলে আমরা এখন পর্যন্ত কয়টা পয়েন্টটা পাইলাম, একটা হচ্ছে E1 এ 562.5 পাইলাম, আর একটা হচ্ছে E2 তে 562.5 পাইলাম। এখন আমাদের আরো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কোনটা, এই যে মধ্য অবস্থা যেটা, সেটা এখন আমরা সেটা বের করার চেষ্টা করব। তাহলে মধ্য উচ্চতার ক্ষেত্রে এখন আমরা মধ্য উচ্চতা কি জানি না, কিন্তু আমরা h এর মান জানি। h এর মান অর্থাৎ সর্বোচ্চ উচ্চতাটা আমরা জানি 4796। তাহলে আমরা মধ্য উচ্চতা বের করব। h প্রাইম দিলাম এটাকে, তাহলে এটাকে অর্ধেক করে ফেলবো, 4796 ভাগ 2। এটা আমরা অর্ধেক করি, তাহলে আমরা পাবো হচ্ছে 11.4796 ডিভাইড বাই 2, অর্থাৎ 5.7398 মিটার। এটা হচ্ছে আমাদের কতটুকু উচ্চতা, এখান থেকে ভূমি থেকে এখান পর্যন্ত উচ্চতা, অর্থাৎ মধ্য উচ্চতা আর কি, উপর দিকে একটু। তাহলে এখন আমরা এই উচ্চতার বিভব শক্তিটা বের করে ফেলতে পারবো খুব সহজে। বিভব শক্তি V = mg h প্রাইম। তাহলে m এর মান 5 ইনটু 9.8 ইনটু h এর মান হচ্ছে 5 ইনটু 7398। এটা আমরা যদি গুণ করার চেষ্টা করি, 9.8 ইনটু 281.25 এত জুল। আচ্ছা এখন হচ্ছে আমরা এই অবস্থান কি বের করব, গতিশক্তি। T = হাফ mv², m এর মান 5 ইনটু v। এখন আমরা এই অবস্থানে কি v এর মান জানি, v এর মান কিন্তু জানি না, তাহলে v এর মানটা বের করব কোন সূত্র দিয়ে, v² = u² - 2g h প্রাইম। তাহলে u এর মান কত, 15 ইনটু 9.8 ইনটু h এর মান আমরা পাইলাম হচ্ছে 5 ইনটু 7398। কেমন, এটা আমরা যদি হিসাব করি, 15 স্কয়ার মাইনাস 2 ইনটু 9.8 ইনটু 5.7398, অর্থাৎ আমরা পাবো 112.49 মিটার। এমএসএন, আচ্ছা এখানে চলবে, আবার এমএসএন লিখতে পারি, এমএসএন টু পরিষ্কার। এই মানটা এখানে বসাও 112.49। তাহলে একটু হিসাব করি, হাফ
ইন্টু 5 ইন্টু 112.49, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 281.225। এত জোর আমাদের মোট শক্তিটা বের করতে হবে। মোট শক্তি E3 সমান সমান দুটো শক্তি যোগ করব, ভি যোগ টি, ভি এর মান হচ্ছে 281.25 যোগ 281.225, দুটোটা যোগ করব 281.25, আচ্ছা হচ্ছে 562.5 জুল। তো আমরা তিনটা শক্তি E1 সমান সমান, E2 সমান সমান, E3, তিনটা শক্তি কত পাইলাম? 562.5 পাইলাম। অর্থাৎ তিনটা পয়েন্ট আমরা শক্তি বের করছি, তিনটা পয়েন্টের শক্তি কিন্তু টোটাল সমান পাইছি। যেহেতু তিনটা পয়েন্টের শক্তি সমান পাইলাম, ফলে আমাদের হচ্ছে আমরা বলতে পারি যে বস্তুটিকে উদ্দীপকের অর্ধেক আদিবেগে নিক্ষেপ করলে শক্তি বস্তুটা মেনে চলছে। কেমন? তো আজকের এই ক্লাস ছিল। পরবর্তী এক উদ্দীপকে সব এর দ্বিতীয় ক্লাস নিয়ে নিশ্চয়ই খুব দ্রুত হাজির হওয়ার চেষ্টা করবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এমনই শুভপ্রত্যাশা চাই। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।